নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মানে বাংলার মুখ্যমন্ত্রীর যোগদান নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু গতকালের পর থেকে পরিস্থিতিটা অন্যদিকে যায়। তো সেই বৈঠকে যোগ দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেসি বেণুগোপালের আবেদন উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন ইন্ডিয়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীরা। সেক্ষেত্রে মমতার বৈঠকে থাকা নিয়ে প্রশ্নের মুখে বিরোধী ঐক্য। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। জ্যোতির্ময়, এই বৈঠক, নীতি আয়োগের এই বৈঠক সংক্রান্ত নানাবিধ ইকুয়েশন সামনে আসে এবং সেই ইকুয়েশন প্রত্যেকটা মুহূর্তে বদলাতে থাকে। এখনো পর্যন্ত যা আপডেট, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে যোগদান বিরোধীরা কিভাবে দেখছে এবং ইন্ডিয়া জোটের মধ্যে এই যোগদান কতটা প্রভাব ফেলবে? দেখো, এই মুহূর্তে আমি তোমায় ছবিটা দেখাই। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি রাষ্ট্রপতি ভবনের 17 নম্বর গেটের সামনে। এই গেট, সেখান দিয়েই এক দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রী অর্থাৎ যারা যারা যোগ দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশেষত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং প্রত্যেক কেন্দ্রীয় মন্ত্রীরা তারা ভেতরে পৌঁছে গিয়েছেন সকাল 9:30টার মধ্যে। সকাল 10টা থেকে এই বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা, অর্থাৎ এই মুহূর্তে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের যে নবম বৈঠক, সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে, সে কথা আমরা বলতেই পারি। রাজনৈতিকভাবে অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতকালই সংবাদ মাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন যে তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা নয়, বরং সামগ্রিকভাবে বিরোধীদের বক্তব্য তুলে ধরবেন। তিনি নীতি আয়োগের ভূমিকা, নীতি আয়োগের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবেন এবং সেক্ষেত্রে নীতি আয়োগকে ডিসম্যান্টেল করে অর্থাৎ নীতি আয়োগকে সরিয়ে দিয়ে আবারও প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠার দাবি জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যেদিকে আমাদের নজর থাকছে, তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বৈঠকে ভূমিকা কি হয়। অর্থাৎ তিনি যে আক্রমণাত্মক অবস্থান নেবেন সে বিষয়টি স্পষ্ট, কারণ 7 দিন আগেই তার বক্তব্য কি হবে সেই লিখিত বক্তব্য তিনি পাঠিয়ে দিয়েছেন। আর তার পরবর্তী ক্ষেত্রে বাজেট পেশ হয়েছে। বাজেট পেশের পর দেখা গিয়েছে যে বিরোধী শাসিত রাজ্যগুলি তারা বঞ্চনার অভিযোগ তুলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন ভেতরে ঢুকছিলেন আমরা দেখছিলাম যে তিনি একটি ফাইল অর্থাৎ অনেক কাগজ তিনি পড়তে যাচ্ছেন, সেখানে অনেক নোট লেখা রয়েছে। অর্থাৎ আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সুনির্দিষ্ট কিছু বক্তব্য তুলে ধরতে চান এবং তিনি গতকালই জানিয়ে দিয়েছেন যে তিনি যদি তার বক্তব্য রাখার সুযোগ না পান তাহলে এই বৈঠকে থাকার কোনো মানে হয় না। তিনি আগেই জানিয়ে দিয়েছেন যে এই নীতি আয়োগ সম্পূর্ণভাবে নখদন্তহীন, সম্পূর্ণভাবে ক্ষমতাবিহীন একটি সংস্থা। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যে কথা তুমিও জানালে, যে বিরোধীরা কিভাবে দেখছে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এই আজকের বৈঠকে অন্যান্য মুখ্যমন্ত্রীদের না আসা নিয়ে তার সঙ্গে আগে থেকে কোনো যোগাযোগ করা হয়নি, ফলত যেহেতু তিনি কথা দিয়ে দিয়েছেন তিনি থাকছেন, সেই কারণে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের থাকা বিরোধী ঐক্য বা বিরোধী সমীকরণের কোথাও কোনো পরিবর্তন আগামী দিনে করে কিনা আমাদের নজর মূলত থাকবে সেদিকেই। তার কারণ একদিকে যেমন আজকের বৈঠকের গতির প্রকৃতি অভিমুখ মমতার ভূমিকার উপরে নির্ভর করবে, তার পাশাপাশি অবশ্যই বিরোধী ঐক্যের গতি একেবারে সেই জায়গা থেকে জ্যোতির্ময় থ্যাংক ইউ। সেই জায়গা থেকে বিরোধী ঐক্য তো বটে, কিন্তু ইন্ডিয়া জোট শরিকদের মধ্যেও কিন্তু একটা মতানৈক্যের সুর দেখতে পাওয়া গিয়েছে। কারণ আপনাদের আমরা ব্যাক টু ব্যাক শোনাবো কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মতামত এবং বক্তব্য। প্রথমেই শোনাবো আপনাদের সুজন চক্রবর্তীর বক্তব্য, তারপর শোনাবো শ্রমিক ভট্টাচার্য কি বলছেন এবং তারপর কুণাল ঘোষ। যেতে পারি কিন্তু কেন যাব কিন্তু যাব না, এই দোলাচলের চিত্তহীনতায় মমতা ব্যানার্জি প্রোটেস্ট বাকিরা সবাই মিলে ঠিক করলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন না। আর ঠিক সেই সময়তে নীতি আয়োগের বৈঠকে কখনো যাননি যে মমতা, তিনি ঠিক করলেন তিনি নাকি অন প্রোটেস্ট নীতি আয়োগের বৈঠকে যাবেন। এটা না বোঝার কোনো কারণ নেই। এখানে মমতার হাজিরা আসলে কোনো না কোনোভাবে মোদিজির কাছে একটা সদর্থক বার্তা দেওয়ার জন্য যে আমিও কিন্তু সাইডে আছি। এটা ওনার যখন যেখানে যেমন পোষায় তেমন মনোভাব। সাধারণত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না। তো যদি সুমতির উদয় হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ উপকৃত হবে। আমরা চাই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হোক, সংঘর্ষ নয় সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যের সার্বিক উত্তরণ। এটা জোট না সান্ধ্যকালীন একটা রাজনৈতিক রূপচর্চা, সেটা নিয়ে তো মানুষের মনের সবচেয়ে বড় প্রশ্ন আছে। যাওয়া হবে কি যাওয়া হবে না, এটা তো ইন্ডিয়ার কোনো
ইন্ডিয়া জোটের কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত ছিল না। এটা কেউ বলেছেন আমরা যাব না, আবার কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো ওখানে রেকর্ড করাটা দরকার। যদি না হয়, যদি কথা বলতে না দেয়, যদি প্রতিবাদ করতে না দেয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা। ফলে তৃণমূল কংগ্রেস তার বিজেপি বিরোধিতা, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা, বাংলার স্বার্থ সুরক্ষা, বাংলার আত্মমর্যাদা সুরক্ষিত রাখার যে স্বতন্ত্র নীতিতে চলছে সেইভাবেই চলবে। 21 থেকে 26শে জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালনের ডাক দিয়েছিল বিজেপি। 7 দিন ব্যাপী এই প্রতিবাদ কর্মসূচিতে সেভাবে দেখাই গেল না বঙ্গ বিজেপি নেতৃত্বকে। 21শে জুলাই ছাড়া অন্য দিনগুলোতে দেখাই যায়নি পদ্ম শিবিরের পরিচিত কোনো মুখকে। আর এই কর্মসূচির প্রথম দিন বিভিন্ন জেলায় কার্যকারিণী বৈঠক করেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। এমনকি সপ্তাহভর ঘোষিত কর্মসূচিতে শুভেন্দু অধিকারীকেও কিন্তু দেখা যায়নি। প্রতিবাদ কর্মসূচি ঘোষণার পরে চোখে পড়ার মতো কিছু দেখা যায়নি বঙ্গ বিজেপির তরফ থেকে। ফলে কিছু প্রশ্ন এক্ষেত্রে উঠছে, তবে কি নেতৃত্বহীনতায় ভুগছেন রাজ্যের বিজেপি নেতাকর্মীরা? এ প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠছে। বিজেপির এটা সম্পূর্ণ লোক দেখানো। এটা বিরোধী দলনেতার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, কারণ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা আসেননি। যদি ওদের এত ইস্যু গুরুত্বপূর্ণ হয় তাহলে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা বিকেলবেলায় এসে অংশ নিলেন না কেন? কে বারণ করেছিল? এটা তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হলো। বিরোধী দলনেতা কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের কর্মসূচি পাল্টা হিসাবে, কিন্তু সেটাও সুপার ফ্লপ হয়ে গেল। দেখা গেল সেই কর্মসূচিতে অর্ধেক নেতারা যাচ্ছেনই না। বিজেপির শুভেন্দুবাবু একদিকে চললে সুকান্তবাবু তার উল্টো দিকে চলেন, সুকান্তবাবু আবার যেদিকে চলেন দিলীপবাবু তার উল্টো দিকে চলেন। সার্বিকভাবে বিজেপির গোষ্ঠীকন্দল যে জায়গায় গেছে, মানুষের রায় খাদের কিনারায় পৌঁছে যাওয়া ভারতীয় জনতা পার্টি গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার হতে হতে নিজেরাই না খাদে পড়ে যায়। ভারতীয় জনতা পার্টি কিন্তু বিরোধী অবস্থাতেও একটা ইতিবাচক রাজনীতির উপাদান দিয়েছে। ফলে সেই রাজনীতির আঙ্গিকে আপনার মনে হচ্ছে যে পার্টি রাস্তায় নেই, আসলে কিন্তু পার্টি মানুষের মনে প্রভাব সৃষ্টি করতে পেরেছে আমাদের এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে। সেই কারণেই এবারের লোকসভাতেও কিন্তু আমরা 2,33,00,000 ভোট পেয়েছি। আমি আশ্বস্ত করতে চাই পশ্চিমবঙ্গের সেই অংশের মানুষ যারা তৃণমূলের রাজত্বে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছেন, 2026 এই রাজ্য থেকে তৃণমূলের বিসর্জন আমরা করবই। পাট্টা মিললেও জমি মেরেনি ক্ষুব্ধ বাঁকুড়ার বেলিয়াতোড়ের ভূমিহীনরা। জমি না মিললে নথি ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন তারা। ভূমিহীনদের দাবি, হয় সরকার জমি দিক, না হলে পাট্টার নথি ফিরিয়ে দিন। 2013-2016 সালে বাঁকুড়ার বেলিয়াতোড়ের মোট 18 জন ভূমিহীনের হাতে জমির পাট্টা তুলে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাট্টার নথিতে স্পষ্ট উল্লেখ মৌজার নাম, জেল নম্বর, খতিয়ান, দাগ নম্বর ও জমির পরিমাপ। অভিযোগ, পাট্টার নথিতে যে জমির উল্লেখ সেই জমি আগে থেকেই দখল হয়ে রয়েছে, তাই জমি হাতে পাননি পাট্টা প্রাপকরা। এখন আমরা জানি না জমিটা কোনটা আমাদের জমি, সেটা জানি না। এখন জমি দেখানো হয়েছিল? হ্যাঁ, দুবার দেখানো হয়েছিল। দুটো জায়গাতে আমরা যাই না। ওখানেও দেখানো হয়েছিল, আমরা বেড়ে দিয়েছিলাম, সেখানেও আমাদের বেড়ে ভেঙে দেওয়া হয়েছে। তারপর আমরা আবার যে থানাতে বললাম, বড়জোড়া বিএলওর কাছে গেলাম, সে আবার এলো, আবার এসে আবার একটা জায়গা দেখালো, সেটাও আমরা জায়গা আবার দখল করে দিল, লোক পিলার ভেঙে ফেলে দিয়েছে। আমরা তারপরেও গেছি, তারপরেও কিছু হয়। ঘটনায় শাসক দল তৃণমূলকে এক হাত নিয়ে বিজেপি। অন্যদিকে তৃণমূলের দাবি, বিষয়টি তারা জানতোই না। মমতা ব্যানার্জি ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। মনে রাখবেন, পাট্টার যারা প্রাপক অরিজিনাল, তাদের যদি জমি দখল হয়েছে, সেই জমি পুনরুদ্ধারের জন্য ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে আন্দোলন করবে। আমি দেখিনি জিনিসটা কি বটে আর কি না বটে। ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি, বিডিওর সঙ্গে কথা বলি, আইসির সাথে কথা বলি, উচির সাথে কথা বলি। একটু টাইম তো চাই। যে মুখ্যমন্ত্রী, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাট্টা বিলি করেছেন ভূমিহীনদের মধ্য থেকে, তারা জায়গাটা পাবে না কেন? কে বাস করছে? কোন শক্তি এখানে মদত দিচ্ছে? আমি একটু ইনকোয়ারি করি, ইনকোয়ারি করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নিয়ে কাগজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। TV9 বাংলা যখন কোনো খবর দেখায়, শুধুমাত্র সেই খবর দেখানোর জন্য নয়, সেই খবরে যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর খোঁজার জন্য। তাই আমরা বলি, TV9 বাংলার খবরের জের এবং জোরও বটে। কারণ কামারহাটি পুরসভার যে পদক্ষেপ দেরিতে হলেও তারা করলেন, TV9 বাংলায় বারবার সেই খবর দেখানোর জন্য আরিয়াদহে ট্রাস্ট জয়ন্ত সিং এর হোয়াইট হাউসে নোটিশ দিল কামারহাটি পুরসভা। বেআইনিভাবে বাড়ি করার নোটিশ।
জয়ন্ত সিং যে জায়গায় বাড়ি তৈরি করেছেন সেই জায়গাটি দিলীপ মুখোপাধ্যায়কে তলব করলো কামারহাটি পুরসভা। আর এই দিলীপ মুখোপাধ্যায়ের নামে নথিবদ্ধ জায়গায় জয়ন্তের বিলাসবহুল বাড়িটি তৈরি হয়েছে। জমির মালিক দিলীপ মুখোপাধ্যায়কে পুরসভা তলব করেছে। কি করে প্ল্যান ছাড়া বাড়ি তৈরি হলো, কি করে বিদ্যুৎ সংযোগ পাওয়া গেল, পুরসভাকে না জানিয়ে কিভাবে পানীয় জলের কানেকশন মিলল, একাধিক প্রশ্নের উত্তর জানতে চায় কামারহাটি পুরসভা। গতকাল রাতেই পুরসভা নোটিশ লাগিয়ে যায় জয়ন্ত সিংয়ের এই বাড়িতে। জয়ন্ত সিংয়ের বাড়িতে এই গেটে নোটিশ লাগানো হয়েছে এবং যাকে দেখা করতে বলা হয়েছে, যাকে কারণ দর্শাতে বলা হয়েছে, তার নাম হচ্ছে দিলীপ মুখার্জি। পুরসভা যা খতিয়ান দেখে দাগ নাম্বার দেখে বের করেছেন যে বাড়ির মালিক কে তারা জানতে পারেননি, কিন্তু জমির মালিক হচ্ছে দিলীপ মুখার্জি। তাহলে দিলীপ মুখার্জিকে যদি পাওয়া যায় তার কাছে জানতে চাইবে কি করে তার এত বড় বাড়ি হলো, বিনা পারমিশনে পৌরসভার, বিনা নকশাতে, বিনা পারমিশনে কিভাবে লাইট ঢুকলো, কিভাবে জল নিলেন, সমস্তটাই খতিয়ে দেখতে চান পুরসভা। এখন দিলীপ মুখার্জি কোথায়, এখন দিলীপ মুখার্জির অস্তিত্ব কোথায়? যেটুকু আমরা জানতে পারছি দিলীপ মুখার্জি এখানে আর এখন থাকেন না, কলকাতার কোনো অঞ্চলে থাকেন। তাহলে কোথায় থাকেন সেটা বের করবে পুরসভা না পুলিশ, সেটাই এখন দেখার বিষয়। যদি দিলীপ মুখার্জিকে খুঁজে পাওয়া যায় তাহলে বাড়ি জয়ন্ত সিং কীভাবে তৈরি করলো গোটা ইতিহাসটা খুঁজে পাওয়া যাবে। আরিয়াদহ থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এবার আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিকিৎসকদের যে সাদা কোট, সেই সাদা কোটে কি কালির দাগ লাগছে? কারণ মেডিকেল কলেজগুলিতে আধার নির্ভর হাজিরায় জালিয়াতির অভিযোগ ঘিরে চিকিৎসক মহলে শোরগোল পড়ে গিয়েছে। আর ওই সকল চিকিৎসকদের সতর্কবার্তা পাঠিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে চিকিৎসক সংগঠনগুলি। মেডিকেল কলেজগুলিতে শিক্ষক চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করায় জোর দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। আধার নির্ভর বায়োমেট্রিক হাজিরার পরিকাঠামো তৈরিতে কড়াকড়ি করা হয়েছে, কিন্তু সেই হাজিরা পদ্ধতিতেই অসৎ উপায় অবলম্বনের অভিযোগ উঠেছে এক শ্রেণীর চিকিৎসকদের বিরুদ্ধে। ভুয়ো আঙুলের ছাপ ব্যবহার করে হাজিরা দিচ্ছেন শিক্ষক চিকিৎসকদের একাংশ। এমন অভিযোগই করছে মেডিকেল কলেজগুলির নিয়ন্ত্রক সংস্থা NMC। যেহেতু এটা মেডিকেল ইনস্টিটিউট, এখানে কিন্তু সিলিকনের ব্যবহারটা হয়। সিলিকনের উপরে ফিঙ্গারপ্রিন্টটা প্রিন্ট করাটা কম্পারেটিভলি ইজি। এবার যখন এই প্রিন্ট হয়ে গেল, যে কেউ ওই ফিঙ্গারপ্রিন্টটাকে ইউজ করে আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারে। চিকিৎসা প্রতিষ্ঠানে আধার নির্ভর হাজিরায় কিভাবে জালিয়াতি, পিছনে কোন চক্র, পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে চিকিৎসক সংগঠনগুলি। শুধু আমাদের চিকিৎসকদের অ্যাটেন্ডেন্সের বিষয় নয়, এর সঙ্গে আমাদের যদি বলেন ব্যক্তিগত সুরক্ষা এর সঙ্গে জড়িত আছে, সাধারণ মানুষের স্বার্থ জড়িত আছে। ফলে একটা নোটিশ দিয়ে ন্যাশনাল মেডিকেল কমিশন তার দায় সারতে পারে না। তাকে যেটা করতে হবে, উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এ রাজ্যে বায়োমেট্রিক হাজিরার পরিকাঠামো সময় মতো তৈরি না হওয়ায় NMCর কোপে পড়েছে রাজ্যের সবকটি সরকারি মেডিকেল কলেজ। লক্ষ লক্ষ টাকা জরিমানার মুখে পড়েছেন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষরা। এরই মধ্যে শিক্ষক চিকিৎসকদের হাজিরায় জালিয়াতির অভিযোগ গোটা ঘটনায় এক নয়া মাত্রা যোগ করেছে। সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা।